প্রথমেই সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে। আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো বিরাম বা জ্যোতিচিহ্ন। আশা করি মনোযোগ সহকারে শুনবে, আর মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই উপকৃত হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা খাতা কলম নাও, গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু টুকে লিখে রাখো, অনেক উপকৃত হবে। আর বিরাম চিহ্ন আসলে কেনই বা প্রকাশ বা কেন বা ব্যবহার করব সেটা, তাই না? এখন বক্তার ভাবের যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আসলে এই বিরাম চিহ্ন বা কথা বা যেটা লিখি সেটা সৌন্দর্য এবং বৃদ্ধি করার জন্যই কিন্তু বিরাম চিহ্ন ব্যবহার হয়ে থাকে, বা উৎকর্ষ বা সৌন্দর্য বৃদ্ধি করা। এখন এখানে বিরাম, আমরা চলতে গেলে বা ই করতে গেলে কিছু কি নেই, বিরাম নেই, বিরাম নিতে থাকি, তাই না? হাঁপসে যাই, তারপরে একটু বিরাম নেই, এরকমভাবে এই বিরাম চিহ্ন কি করে ব্যবহার করি। আরেকটা হলো চিহ্ন। চিহ্ন যদি কি ভাবের যে প্রকাশ, সেটা হলো চিহ্নের মাধ্যমে ভাবের প্রকাশ করা হয় এখানে। এখন সেই ভাব বা আরেকটা আছে যে জ্যোতি, জ্যোতিটা কি তাহলে? বা যদি বলি জ্যোতি চিহ্ন, জ্যোতির ক্ষেত্রে বলবো যে আসলে জ্যোতি মানে কিন্তু আলো বোঝায়, কিন্তু এখানে যে বক্তার যে কথাগুলো সেগুলোকে আসলে জ্যোতি বা সৌন্দর্য ভাবে যে ফুটিয়ে তোলা হয় বা ই করা হয় বিভিন্ন চিহ্নের মাধ্যমে, বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে যে চিহ্ন ব্যবহার করে যে ফুটিয়ে তোলা হয়, সেটাই আসলে জ্যোতি চিহ্ন। তার হচ্ছে ছেদ চিহ্ন। ছেদ আসলে শুনতে একটু লাগে, যে কোনো কিছু কর্তন বা খণ্ডন করা, ওদিকে নাই যাচ্ছি আমরা। বিরাম বা জ্যোতি চিহ্নের ভিতরই এই দুইটা নামই থাকার চেষ্টা করব। আর ইংরেজিতে এটাকে বলা হয় হলো কি বলা হয়, পাঞ্চুয়েশন বলা হয়। আর এটা আসছে কোথার থেকে? মূল গ্রিক শব্দ থেকে, পাংটাস থেকে আসছে। সেটা হচ্ছে হলো পাংটাস কি, একটা বিন্দু। তোমরা এগুলো টুকে নাও সুন্দরভাবে। পাংটাস হলো একটা বিন্দু, আর এটা ব্যবহার করতো কাহারা? হিব্রু ভাষায়। এটা কি ব্যবহার করে? হিব্রু ভাষায় ব্যবহার করা হতো এখানে। এটা লিখে দিই, এটা কি পাংটাস, তারপরে হিব্রু, এই বিরাম চিহ্ন প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যে এটা কি এক দাড়ি বা দুই দাড়ি হিসেবে ব্যবহার করা হতো। এক দাড়ি হচ্ছে হলো এক চরণে এবং দুই দাড়ি দুই চরণে ব্যবহার করা হতো, যেমন এইভাবে। কিন্তু তখন আবার কি, যে আমার যাবার যদি বলি, আমার যাবার আমরা মাঝে যে একটু কি গ্যাপ দেয়, সেই গ্যাপ দেওয়া হতো না, একসাথে লেখা হতো কিন্তু আসলে। কেমন? যেমন এইভাবে এক দাড়ি, এই যে এক দাড়ি দুই দাড়ি, এই যে এইভাবে ব্যবহার করতো কারা? এরা প্রাচীন বা মধ্যযুগীয়। কিন্তু আধুনিক যুগে কি ব্যবহার করতো? গদ্যতে এক দাড়ি ব্যবহার করা হতো। গদ্যতে এগুলো এক দাড়ি ব্যবহার করা হতো। মূলত আমাদের এগুলো এসেছে কোথা থেকে? ইংরেজি থেকে এসেছে। ইংরেজি কখন আসলো এটা? যেমন 1801 সালে শ্রীরামপুর মিশনের যে পাদ্রী উইলিয়াম ক্যারি, তিনি চাইলেন কি করবেন, যে তার বাইবেলটাকে বাংলায় অনুবাদ করে তিনি ধর্মপ্রচার করবেন। সেই ক্ষেত্রে তিনি প্রথম কি করলেন, তার ইংরেজি সেই এই বিরাম চিহ্নগুলা বা জ্যোতি চিহ্নগুলা কি ব্যবহার করে এগুলা বাংলাতে লিখলেন। সেখান থেকেই মূলত আসলে কিন্তু আসছে এখানে বাংলার যেগুলা মূল সবগুলা। তাহলে এটা লিখে দেই যে কোথায়? শ্রীরামপুর মিশনের কত সাল? 1801 সালে। আর কেনা? উইলিয়াম ক্যারি। এটা নাম অবশ্যই মনে রাখতে হবে। কি অনুবাদ করেছিল? বাইবেল বাংলাতে লেখার জন্য। কোথায়? শ্রীরামপুরে মিশনে। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে। তারপরে 1847 সালে আমাদের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বলা হয়, তিনি কি করলেন? 12টি
এই বিরাম চিহ্ন ব্যবহার করলেন। কোথায় ব্যবহার করলেন? তার বইতে ব্যবহার করলেন। কয়টি বিরাম চিহ্ন? 12টি। কোথায় ব্যবহার করলেন? তার বেতাল পঞ্চবিংশতি, তার বেতাল পঞ্চবিংশতি বইতে এই 12টি বিরাম চিহ্নের ব্যবহার দেখালেন। কে? বাংলা গদ্যর জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে কিন্তু বাংলাতে আসলে মূলত তিনি এই যে বিরাম চিহ্নের ব্যবহারগুলো সর্বাধিক ব্যবহার করে, এখান থেকেই কিন্তু ব্যবহারটা সর্বাধিকভাবে হয়েছে আর কি। তারপরে এর সাথে যাদের নামগুলো না বললেই না, যেমন অক্ষয় কুমার দত্ত এবং দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা কি হচ্ছে কত সাল? 1852 থেকে 53। এরাও কিছু ব্যবহার কিন্তু দেখিয়েছে আর কি। এই বিরাম চিহ্নের ব্যবহার কিন্তু তারাও দেখেছে, তাদের নাম না বললেই না। এরপরে বাংলা একাডেমিতে 16টা বিরাম চিহ্নর ব্যবহার দেখিয়েছে। সেটা কিসে দেখিয়েছে? যে প্রমিত বাংলায় তারা এই ব্যবহারগুলো এগুলো দেখিয়েছে। এখন বলবো যে এর প্রয়োজনীয় তাই বা কি আসলে, তাই না? অলরেডি বলা হয়ে গেছে, তারপরে বলছি এটা প্রয়োজনীয়তা কেনই বা আমরা এই বিরাম চিহ্নগুলো বা জ্যোতি চিহ্নগুলো ব্যবহার করব। বক্তার ভাবের উৎকর্ষ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে হয়। ভাবকে সহজ সরল এবং শ্রুতি মাধুর্যতা রক্ষা করতে এই বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হবে না, তাই না? কেমন? অবশ্যই ব্যবহার করতে হবে আমাদেরকে এইগুলা বিরাম চিহ্নের। এরপরে আমরা যাব হলো যে এইগুলার ব্যবহার নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এখন তোমরা এই ডান পাশে এখানে দেখতে পাচ্ছ যে এই পাশে লেখা আছে নামগুলা, এর আকৃতি বা চিহ্ন দেখতে কেমন দেখা যায়। এই পাশে বিরতি, কতটুকু বিরতি দেওয়া হবে সেগুলো লেখা আছে। তার আগেই প্রথম যে জিনিসটা বলবো যে কতগুলা আমরা যেটা বুঝিয়ে থাকি যে 1 সেকেন্ড বা 1 বলার সময় বা 2 বলার সময় বা দ্বিগুণ যেভাবে বলি না কেন, এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড কতটুকু সময় বা কতটুকু হবে? আমরা যদি এভাবে বলি 1 2 3, 1 2 3, এই যে 3 বলতে যে সময়, 3 পর্যন্ত বলতে যে সময়টা, এটা কিন্তু আসলে 1 সেকেন্ড সময় লাগে। 1 2 3, হ্যাঁ। এখন যদি বলি 1 বলার সময় তাহলে 1, আবার যদি বলি 1 বলার ডাবল তাহলে 1 2, এতটুকু সময়। তাহলে আমরা এইভাবে কিন্তু 1 বলার সময় এইভাবে বিরতি দেব এবং 1 সেকেন্ড সময় 1 2 3 এতটুকু সময় বিরতি দেব। তাহলে আসলে তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো ব্যাপারটা, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। যেমন দাড়ি, ফুল স্টপ, পূর্ণচ্ছেদ, প্রশ্নবিদ্ধ, এগুলো অবশ্য জানো, দেখেছো, এগুলো খুব একটা বলছি না আমি, এখানে ব্যাখ্যাতে চলে যাব। তাহলে এখন আমরা কমা এবং উদ্ধৃতি নিয়ে আলোচনা করব। যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে কমা বা পাদচ্ছেদ, উদ্ধৃতি চিহ্ন বা ইংরেজিতে যেটা বলে ইনভার্টেড কমা বলা হয়। এখানে আমরা কতটুক থামবো, তাই না? উদ্ধৃতি চিহ্ন অথবা কমার ক্ষেত্রে আমরা 1 বলতে যে সময়টা ততটুকু পরিমাণ থামবো। যেমন বললাম 1, এতটুকু সময়। আমরা কিছু উদাহরণ লিখি, যেমন সাহেব বলেছে 10 তারিখে ছুটি হবে না, ছুটি হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা উদাহরণ লেখা হলো যে কবি বলেছে পরিশ্রম
সৌভাগ্যের প্রসূতি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কবি বলেছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এখানে কিন্তু কোনো বক্তার প্রত্যক্ষ উক্তি বোঝাইতে সেক্ষেত্রে কিন্তু আসলে কি করা, উদ্ধৃতি চিহ্ন দ্বারা একটা কোটেশন করা হয়। ইংরেজিতে যেটাকে বলে হয় যে কোটেশন মার্ক বলে, ইংরেজিতে এটাকে কি বলে, কোটেশন মার্ক বলে। যেমন এটাকে কি করে সুস্পষ্ট বা জোরালো করে বোঝানোর জন্য সেক্ষেত্রে কিন্তু কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আর কমার ক্ষেত্রে এখানে যে এক বলার সময় যে থামবো, এটা আসলে যে কোনো বাক্য, পদ বা সংখ্যার সুস্পষ্ট অর্থ বা আলাদা করে দেখানোর জন্য কি আসলে কি করা হয়, কমার ব্যবহার করা হয়ে থাকে, তাই না? তাহলে এখানে তোমরা দেখছো যে কবি বলেছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তারপরে যদি বলি সাহেব বলেছে 10 তারিখে ছুটি হবে না। তাহলে কিন্তু স্পষ্ট এখানে বুঝতে পারছো যে কোথায় কি জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে এইবার আলোচনা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দাড়ি, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়, কোলন ড্যাশ এইগুলো, এই যে কয়টা 1 2 3 4 5 6টা দেখতে পাচ্ছ, এগুলো কি করা হয়, এই যে এখানে 6টা চিহ্ন যে দেখতে পাচ্ছ এখানে, এটা সবগুলো কিন্তু কি 1 সেকেন্ড থামানো হয়। এখানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড থামতে হবে। তাহলে পূর্বে যেটা দুটো দেখলাম কমা বা উদ্ধৃতি, এখানে 1 বলতে যে সময় থামা, আসলে ভাগ কিন্তু কয়টা হয়ে গেছে, যে 1টা 2টা 3টা 4টা এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে 1 বলতে কত সময় থামতে হয়, 1 বলার দ্বিগুণ কত, আর থামার কোথায় প্রয়োজন নাই, আর 1 সেকেন্ড কোথায় থামতে হয়, এটা 4টা ভাগে কিন্তু 4টা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে এইখানে যে 1 সেকেন্ড থামতে হবে, যেখানে যেমন দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন ড্যাশ এবং কোলন ড্যাশ, এই 6টাতে কয়টা 1 সেকেন্ড থামতে হবে, এটা নিয়ে এখন আলোচনা করব। উদাহরণের সাহায্যে যদি যাই, হায় আমার পোড়া কপাল। এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে কি কয়েকটা বাক্য লেখা হয়েছে। এখানে প্রথম যে ইস জ্বরে গা পুড়ে যাচ্ছে, কোথায় গেলে গো, নাহিদ কি এসেছে, হায় আমার পোড়া কপাল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি করতে হবে, যে বলছিলাম যে 1 সেকেন্ড, যে 1 2 3 এই 3 পর্যন্ত বলতে 1 2 3 3 পর্যন্ত বলতে যে সময়, এই সময়টা এখানে থামতে হবে। তাহলে ইস জ্বরে গা পুড়ে যাচ্ছে, কোথায় গেলে গো, নাহিদ কি এসেছে, হায় আমার পোড়া কপাল। তাহলে এইখানে কিন্তু এইভাবে কি, এই যে 1 সেকেন্ড করে পুরাটা থামতে হবে এখানে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে আর প্রশ্ন কোথায় করা হয়, প্রশ্ন
সেখানে কি প্রশ্ন করা হলে যে প্রশ্নবোধক চিহ্ন তো বসবেই, সেখানে কি এবার 1 সেকেন্ড। আবার এখানে দেখতে দাড়ি পূর্ণচ্ছেদ, দাড়ি হচ্ছে কি একটা পূর্ণচ্ছেদ, অর্থাৎ সম্পূর্ণ ছেদ করে দিবে একটা থেকে আরেকটা বাক্য থেকে। আর এখানে দেখছো এখানে বিস্ময় চিহ্ন কয় জায়গায় আছে, ইস, আর আছে হায়, দুই জায়গায় কি হয়েছে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর বিস্ময় চিহ্ন ব্যবহার করতে আসলে যে আমাদের ভিতরে কখনো অনুভূতির কখনো আন্দোলিত বা দলিত হয়ে যায়। এখন কোনো কিছু ভালো কিছু দেখলেও এরকম হতে পারে, খারাপ কিছু দেখলেও হতে পারে, বা বিস্ময় আনন্দ প্রকাশ বা এর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের অনুভূতি আন্দোলিত হয়ে যায়। এই যে যখন এরকম হবে তখনই আমরা কি করব, এই বিস্ময় চিহ্ন ব্যবহার করব। এরপরে আমরা পরের ইসে যাব, এটা মুছে নেই। শপথ করলাম পাশ করবই। শপথ করলাম পাশ করবই। আবার যদি লিখি যে তিনি বলেছেন এবার পাশের হার এখানে তোমরা যে উদাহরণ দেখতে পাচ্ছ, যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে 3টা, যেখানে কি আসলে কিসের ব্যবহার করা হয়েছে, কোলনের ব্যবহার করা হয়েছে। এখানে কোলন, এখন কোলন কোথায় ব্যবহার হবে একটু জেনে নেই। যে একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে আরেকটা যে বাক্য লেখা হয় বা অন্য কিছুর সাথে লেখা হচ্ছে, সেইখানে আমরা কি করব, কোলন ব্যবহার করব। এবং এই যে সংখ্যার ক্ষেত্রে হার ব্যবহার হয়েছে, এখানে দেওয়া আছে এবার পাশের হার, তারপরে এখানে দেওয়া আছে যে তিনি বলেছেন বা কবি বলেছেন। এই যে বলা বা আরো কিছু আছে বুঝাবে, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, আমরা কোলন ব্যবহার করব। শপথ করলাম পাশ করবই, তাহলে এখানে কিন্তু আমাদের কি করতে হবে, 1 সেকেন্ড থেমে পরে এটাকে বলতে হবে, শপথ করলাম পাশ করবই। হ্যাঁ, তিনি বলেছেন বাড়ি যাবই। এই যে তাহলে আমরা এইভাবে বুঝে নিলাম যে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে আমরা কি করব, কোলন ব্যবহার করব। এরপরে আমরা যাব ড্যাশ। তার আগে জেনে নিই ড্যাশ আসলে কোথায় ব্যবহার করব। এখানে কিন্তু দুইটা ব্যাপার, যে ব্যাপারটা বলে নিই, একটা হলো ড্যাশ আর একটা হলো হাইপেন। দুইটি কিন্তু একটা টান দিয়ে হয়। এখন দুইটা হাইফেন যোগ করলে একসাথে কিন্তু একটা ড্যাশ হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, দুইটা হাইফেন যোগ করলে একটা ড্যাশ হয়। আর ড্যাশ সেখানেই ব্যবহার হবে যে দুটো ভিন্ন ভাবাপন্ন বাক্য, কিন্তু তার সাথে কি থাকবে, সংযোগ বা সমন্বয় করবে, সেই ক্ষেত্রে কি হবে, ড্যাশ ব্যবহার হবে। আবার শুনে নাও, যে দুইটি ভিন্ন ভাবাপন্ন বাক্য যখন তার সাথে সমন্বয় বা সংযোগ করবে, তখন সেই ক্ষেত্রে ড্যাশ ব্যবহার করা হবে। যেমন যেটা লিখলাম, যেমন লিখি, কিন্তু এখানে কি একটা এই যে টান দিই, আমরা টান দিই না, এই টানটাই হইতেছে লিখিল ড্যাশ। তারপরে লিখেই ফেলে একটা যে পদ 5 প্রকার। অবশ্যই বুঝতে পারছো। তারপরে যদি আরো বলি যে উদাহরণ লিখি, যে ধন জন মান, এই ধন জন মান এটা কিন্তু একটা বাক্য। তারপরে কি হলো, যদি লিখি আর পরে সবই গেল,
ধন জনমান আর সবই গেল, এর সাথে একটা কিন্তু সংযোগ ঘটাইছে, সমন্বয় ঘটাইছে, কিন্তু দুইটা ভিন্ন একটা বাক্য। এখানে মাঝে কি হয়েছে, এই জন্য ড্যাশ ব্যবহার করা হয়েছে। যদি আরো বলি যে এখানে যে দরিদ্রের উপকার করো, লিখি এখানে যে দরিদ্রের উপকার করো, তারপরে ড্যাশ কি হবে, দরিদ্রের উপকার করো ড্যাশ কি, তাতে সম্মান বাড়বে, তাতে সম্মান বাড়বে। আবার যদি ড্যাশ দিয়ে আর কিছু লিখি, সম্মান যাবে না, যাবে না দাঁড়ি। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে দরিদ্রের উপকার করো, তাতে সম্মান বাড়বে, সম্মান যাবে না। তাহলে আমরা এইভাবে বলতে পারি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ড্যাশ ব্যবহার করব। এবার আলোচনা করব সেমিকোলন নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে সেমিকোলন, অর্ধ ছেদ, সেমি অর্ধ, কোলন মানে কি হয়েছে, এখানে ছেদ করছে, আর সেমিকোলন অর্ধ ছেদ করছে, অর্ধছেদ। দেখতে পাচ্ছ এক বলার দ্বিগুণ, অর্থাৎ কমার দ্বিগুণ সময় এখানে কি করতে হবে, থামতে হবে। যেমন যে পাশাপাশি ভাবাপন্ন দুইটি বাক্যের কি হবে, একটি শেষ হওয়ার পরে আরেকটি শুরু হবে, অর্থাৎ পাশাপাশি ভাবাপন্ন বাক্য, ভাব পাশাপাশি থাকবে। একটি শেষ হওয়ার পরে অন্যটা যখন শুরু হবে তার মাঝে কি হবে, সেমিকোলন ব্যবহার করতে হবে। যেমন সে ফেল করেছে, তার জন্য মুখ দেখায় না, দেখায় না। তাহলে এখানে কিন্তু বুঝতে পারছো যে একটার সাথে একটা কি হয়েছে, সম্পর্ক যুক্ত আছে, ভাবগুলো কিন্তু মিল বন্ধ আছে, কিন্তু একটার পরে আরেকটা শুরু হয়েছে। যেমন সে ফেল করেছে, তার জন্য মুখ দেখায় না, তাহলে এইভাবে আসবে। এরপরে আমরা যাব হাইফেন। হাইফেন আমরা কি কোথায় ব্যবহার করতে পারবো, যেমন যদি বলি যে সমাসবদ্ধ পদের যে অংশগুলো থাকে সেগুলোকে বিচ্ছিন্ন করে বোঝানোর জন্য কি হয়, এই হাইফেন ব্যবহার করা হয়। আবার যদি বলি যে দুটি পদ বা শব্দ বা সংখ্যার সমন্বয় সাধন করতে বা সংযোগ ঘটাতে, বা দুইটি পদ শব্দের বা সংখ্যার মাঝে যদি সমন্বয় বা সংযোগ স্থাপন করতে কি হয়, এই হাইফেনের ব্যবহার হয়ে থাকে। যদি লিখি যেমন বে আক্কেল, তারপরে আবার যদি লিখি মা বাবা, ভাই বোন, আয় ব্যয় ইত্যাদি। তাহলে তোমরা এখানে কিন্তু বুঝতে পারছো। এরপরে যাব হলো লোভ।
লোভ কোথায় ব্যবহার করা হয় আসলে? কোনো বর্ণের লোভ বোঝাতে, লোভ কি? বিলুপ্তি, অর্থাৎ নাই, দেখা যায় না, এরকম বোঝাতে সেক্ষেত্রে কি হবে? সেটা কিসের বিলুপ্তি বোঝাবে? কোনো বর্ণের বিলুপ্তি বোঝাবে, সেক্ষেত্রে লোভ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি বলি, যেমন কা রা সমান কাহা রা। আবার যদি লিখি হই হতে, হতে, হইতে, তারপরে যদি লিখি যে ও পরে সমান সমান উপরে। তাহলে কিন্তু এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে কিভাবে হয় আসলে। সেক্ষেত্রে হাইফেন ক্ষেত্রে কোনো থামার কি প্রয়োজন নাই, আবার লোপের ক্ষেত্রেও কোনো থামার কোনো প্রয়োজন নাই, এখানে মনে রাখতে হবে। তারপর আছে বন্ধনী, বন্ধনীর ক্ষেত্রেও কিন্তু কোনো থামার প্রয়োজন নাই। হাইফেন, এই যে লোপ এবং বন্ধনীর ক্ষেত্রে কোনো থামার প্রয়োজন নাই। কিন্তু বন্ধনী ক্ষেত্রে দেখা যায় প্রথম বন্ধনী সে জিনিসটা সহস্রাক্ষর ব্যবহার করা হয়ে থাকে, যেমন সহায়ক হিসাবে কখনো ব্যবহার করা হয়ে থাকে। যদি বলি যে তার বাড়িতে আমি যাব, এখানে মাজেদুল উল্লেখ তার বাড়িতে কোথায়, যে সিরাজগঞ্জ উল্লেখ করে দিলাম যে যাব, এই যে সহায়ক হিসেবে নামটা দিয়ে দিলাম। বা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বন্ধ দেওয়া, প্রথম বন্ধনী দেওয়া, এখানে প্রতিটা চিহ্নর আকৃতি কিন্তু এখানে দেখানো হয়েছে সহায়ক ভূমিকা পালন করে সুন্দর করে যে বোঝানোর জন্য। আর যে দুইটা আছে এটা বাংলাতে তেমন ব্যবহার হয় না, এটা অঙ্কেতে ব্যবহার করা হয়। তাহলে এই হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিতভাবে কি জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহারগুলো দেখালাম। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে সমস্যা হলে মন্তব্য করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে। সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকো, এই বলে এখানে শেষ করব। খোদা হাফেজ।